এখন স্যার আপনি আপনার শেয়ারে করে দেবো স্ক্রিন শেয়ার। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্টটা যে আরেকটাতে আছে উপরেটা, তারপর কম ডিজিটস ওই যে উপরে, তারপরে ওইটা, হ্যাঁ, তারপরে ইয়ালো ফেভার। এখন ইয়াদ পাওয়ার পয়েন্টটা আচ্ছা। এখন আমি তো দেখতে পারবো না। যখন স্যার রেকর্ডিংটা হবে তখন আপনার ভিউটা ওই কোণাতে চলে আসবে। এখন আচ্ছা, আর আপনি যখন স্যার শুরু করবেন তখন স্যার অল্ট আর দিলে রেকর্ডিংটা শুরু হবে। ওই অল্ট আর না, অল্ট আর দুটো একসাথে। আচ্ছা, রেকর্ড। হ্যালো মাহির, হ্যালো মাহির, তোমরা শুনতে পাচ্ছ? শোনা যায়? হ্যাঁ, কিন্তু আমারটা এখানে আসবে না। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাকে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে আমি শুরু করি। জি স্যার, শুরু করেন। ওকে। একজন যে তোরা সবার নাম দেখা যাবে না? ফেসবুকে কি সবাই আসছে? এটা এই যে চলে আসছে। হ্যাঁ, তাহলে এখানে যে মাহির আসছে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি এখন আর দেরি না করে শুরু করি। জি স্যার, আমি ফেসবুক গ্রুপে আমি লিংক পাঠিয়ে দিয়েছি স্যার, সবাই কিছুক্ষণের মধ্যে চলে আসবে স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। জি স্যার। এখন আমি এই যে অল্টার আর দিব, তাই না? অল্টার আর। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রথমে ইয়েলো ফিভার, দেন জাপানিজ এনকেফালাইটিস। Yellow fever, এটা actually it's a zoonotic disease. Principally, it affects monkey and other vertebrates in tropical America and Africa. And it is a vector-borne disease. It is transmitted by certain Culex mosquito, that means Culex, and in some cases, Aedes somewhere. Clinical features like other hemorrhagic viral diseases, but more severe in the form of it involves hepatic and renal organ. So it is more severe in case that it involves liver and kidney. If we discuss about epidemiology of yellow fever, then you can see that it is prevalent. In Africa, it is on 50° north and 100° south. In America, 100° north and 400° south are common in Bolivia, Brazil, Colombia, Peru. In Bangladesh, yellow fever is still non-existent, as because causative agent is absent here. All other component is present here, but the causative agent is absent here. So still we are free from yellow fever. Yellow fever. Population at risk হচ্ছে rural people and forest worker. Regarding agent, if we discuss about agent, then the agent is Flavivirus fabricus. It is group B arbovirus.
আমি গতদিন আলাপ করেছিলাম যে এই যে ক্লাসিফিকেশন বলেছিলাম, গ্রুপ এ আরবোভাইরাস, গ্রুপ বি আরবোভাইরাস এবং আদার্স। গ্রুপ এর মধ্যে ছিল ফেব্রাইল টাইপ, আর গ্রুপ বি তে ছিল হেমোরেজিক টাইপ বা ফ্লাভিভাইরাস টাইপ, আর গ্রুপ এ তে ছিল আলফা ভাইরাস টাইপ। তো এটা হচ্ছে ফ্লাভিভাইরাস টাইপ, এবং ফ্লাভিভাইর এজেন্ট, স্পেসিফিক এজেন্ট হচ্ছে ফ্লাভিভাইরাস ফেব্রিকাস। ইটস এ মেম্বার অফ টোগা ভাইরাস ফ্যামিলি। আর রিজার্ভার হচ্ছে ইন ফরেস্ট, এটা মাঙ্কি and forest mosquito, and in urban area the mosquito is Aedes aegypti and men, both clinical and subclinical cases. Host factor নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে যে all age group and both sexes are equally susceptible in the absence of immunity, but more prevalent in rural area and workers who are working in the forest area. That means forest workers are more affected. Generally, infant does not have disease up to 6 months, probably for maternal immunity. আমরা জানি যে অন্যান্য ডিজিজের মতো এটাও মায়ের কাছ থেকে বাচ্চারা জীবনের প্রথম 6 মাস প্রোটেকশন পেয়ে থাকে। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে one attack gives more or less lifelong immunity. ভেক্টর সম্পর্কে আমরা যদি আলোচনা করি তাহলে আমরা জানি যে ইয়েলো ফিভারের ভেক্টর হচ্ছে কিউলিসিন মসকিটো। কিউলিসিন মসকিটোর মধ্যে কিউলেক্স এবং অ্যাডিস পড়ে, আর অ্যানোফিলিসিনের মধ্যে অ্যানোফিলিস মসকিটো পড়ে। সুতরাং এটা হচ্ছে কিউলেক্স এন্ড সামটাইমস অ্যাডিস। এর মধ্যে হেমাটোফ্যাগাস মসকিটো যেগুলো ব্লাড সাকিং মসকিটোস, তার মধ্যে আছে ইন জাঙ্গল, যেটাকে আমরা বলছি সিলভান ফর্ম। In South America forest, the vector is Hemagogus capricorni. In African forest, the vector is Aedes africanus. In urban or rural form, in South America, the vector is Aedes aegypti. তাহলে আমরা দেখছি যে আমেরিকায় যে আরবান এরিয়াতে কমন ভেক্টর হচ্ছে Aedes aegypti, and in Africa it is Aedes simpsoni. এনভায়রনমেন্টাল ফ্যাক্টর নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে টেম্পারেচার 24 ডিগ্রি সেন্টিগ্রেড is necessary for viral multiplication in mosquito body. A humidity of 60% is essential for long survival of mosquito to convey the disease. Social factors এর মধ্যে incidence of yellow fever is increasing because of rapid urbanization, brings the people close to the jungle area. Increased visitors in endemic area carrying the disease to the receptive area. In Bangladesh, the condition of the yellow fever, Bangladesh is a receptive area for yellow fever. কারণ এখনো বাংলাদেশে yellow fever নাই, কিন্তু এটা রিসেপটিভ এরিয়া আছে। যে কোনো মুহূর্তে যদি এজেন্ট চলে আসে তাহলে এখানে ফ্লেয়ার আপ হয়ে যাবে। এভরি ফ্যাক্টর ফর ডিজিজ ট্রান্সমিশন ইজ প্রেজেন্ট, বাট এজেন্ট ইজ অ্যাবসেন্ট। আমরা যদি ডিজিজ সাইকেলের জন্য আমরা বলি যে এজেন্ট, হোস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, তাহলে এখানে ফেভারেবল এনভায়রনমেন্ট আছে, এখানে হোস্ট আছে, শুধু এজেন্টটা নাই। সুতরাং এজেন্টটা এসে গেলে কিন্তু এখানে যেহেতু আমাদের এখানে অ্যাডিস মসকিটোর প্রিভ্যালেন্স অনেক বেশি, সুতরাং এজেন্টটা এসে গেলে আমাদের এখানে আউটব্রেক হওয়ার সম্ভাবনা রয়েছে। Immunity against dengue probably giving cross immune protection against yellow fever. একই জেনাসের যেহেতু, সুতরাং এখানে একটা ডেঙ্গুর এগেনস্টে যদি ইমিউনিটি থাকে তাহলে কিছুটা ক্রস ইমিউনিটির মাধ্যমে তারা প্রোটেকশন পাবে। গুড টেক অ্যাট এয়ারপোর্ট আর মসকিটো কন্ট্রোল। মোড অফ ট্রান্সমিশন যদি আমরা বলি তাহলে দুই ধরনের ট্রান্সমিশন সাইকেল বিদ্যমান। মিউট করে আমি এখন তোমাদের মিউট করে রাখি, আমি কথা শেষ হলে তোমাদের দুই ধরনের ট্রান্সমিশন সাইকেল আছে। একটা হলো জঙ্গলের মধ্যে মাঙ্কি টু মাঙ্কি একটা ট্রান্সমিশন আছে, যেটা
লাঞ্চ সাইকেল বলতে। আর আরবান এরিয়া ব্যাক টু ল্যান্ড এটা ট্রান্সমিশন আরবান জঙ্গলে যেটা আমেরিকায় হচ্ছে সেটা হচ্ছে মাল্টি টু মাল্টি সাইকেল। আর এটা হচ্ছে বাই হেমাগোগাস এডিস মশু। আর ইন আফ্রিকা বাই এডিস আফ্রিকানাস এন্ড এডিস সিম্পসন। আর আরবান এরিয়া যেটা ম্যান টু ম্যান হচ্ছে সেটা হচ্ছে এডিস ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমরা এই ফিচারটাকে তিনটা স্টেজে ভাগ করতে পারি। স্টেজ অফ রেমিশন, স্টেজ অফ স্যার সবাইকে আপনার সাউন্ড ক্লিয়ার আসছে না। স্টেজ অফ ইনফেকশন। নিজে স্যার আপনারটা মিউট হয়ে গেছে স্যার, অডিওটা। এবার বোঝা যাচ্ছে? এটা আপনার না। হ্যালো মাহির, জি স্যার। এবার ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে ইনফেকশন হলে ইনফেকশনের যে ম্যানিফেস্টেশন সেটার মধ্যে কমন ম্যানিফেস্টেশন হচ্ছে ফিভার, হেডএক, বডি এক, ফ্লাশিং অফ ফেস, ফটোফোবিয়া, রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া যেটাকে বলা হচ্ছে ফ্যাজেট সাইন এন্ড পেইন ইন দ্য লোয়ার। এই স্টেজটা থাকবে 3 থেকে 4 দিন। দেন stage of remission. In this stage, the patient is symptom free. This stage lasts for few hours to 1 day. তাহলে প্রথমে ইয়েলো ফিভার ইনফেকশন হওয়ার পরে পেশেন্টের যে ম্যানিফেস্টেশন হবে সেটা 3 থেকে 4 দিন থাকবে। এখানে ফিভার থাকবে, সঙ্গে হেডএক, বডি এক, ফ্লাশিং অফ ফেস, ফটোফোবিয়া এবং সেই সাথে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। কারণ টেম্পারেচার বাড়ার সাথে সাথে পালস রেট বেড়ে যায়। প্রতি ডিগ্রি টেম্পারেচার বাড়ার সাথে কতটা পালস বাড়ে? ফারেনহাইটে 10 আর সেন্টিগ্রেড 18। মোটামুটি এভারেজ তাহলে 10 বিট। তো এটা ওইভাবে না বেড়ে পালস রেট বাড়বে না অতটুকু, সুতরাং এটাকে বলা হয় রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। আচ্ছা, এটা 3-4 দিন পরে পেশেন্টের এই সমস্ত ম্যানিফেস্টেশন গুলো রেমিশন হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে স্টেজ অফ রেমিশন। এটা কয়েক ঘন্টা থেকে 1 দিন পর্যন্ত থাকতে পারে। তারপরে হচ্ছে আবার যে স্টেজে ডেভেলপ করবে সেটা বলা হচ্ছে স্টেজ অফ ইনটক্সিকেশন। দিস স্টেজ স্টার্টস ফ্রম 4th to 5th day of illness. জন্ডিস গ্র্যাজুয়ালি ডেভেলপস। যেহেতু হেপাটিক ইনভলভমেন্ট থাকবে, জন্ডিস গ্র্যাজুয়ালি ডেভেলপস, albuminuria and hemorrhagic manifestation is evident. There will be epistaxis, bleeding from the gums, petechial hemorrhage, bladder, hematemesis and melena. Bradycardia progresses to less than 50 per minute. তাহলে ব্র্যাডিকার্ডিয়া কমতে কমতে আমাদের পার মিনিটে 50 বিটের নিচে নেমে আসবে। ব্ল্যাক ভমিট ইজ অলওয়েজ এ গ্রেভ সাইন, মানে হেমোপটাইসিস হবে এবং এটা একটা গ্রেভ সাইন আমরা বলছি। অ্যানাদার গ্রেভ সাইন এটা হচ্ছে ইনক্রিজ ইন পালস উইথ ফল অফ টেম্পারেচার। জ্বর কমে যাবে কিন্তু পালসটা উল্টা পালস রেটটা আবার বাড়তে থাকবে। এটা আরেকটা গ্রেভ সাইন। পরবর্তী পর্যায়ে হিকআপ ডেভেলপ করবে। পেশেন্টস passes on the stage of delirium, becomes stuporous, develops coma and death. Death supervenes within 6 to 9 days. তাহলে প্রথম 3-4 দিন তার কমন ম্যানিফেস্টেশন যেগুলো থাকলো, তারপরে একদিন বিরতি দিয়ে তার ইনটক্সিকেশন স্টেজ শুরু হয়ে যাবে। এখানে হেপাটিক অ্যান্ড রেনাল ইনভলভমেন্ট হবে, জন্ডিস ডেভেলপ করবে, অ্যালবুমিনুরিয়া হবে এবং হেমোরেজিক ম্যানিফেস্টেশন ডেভেলপ করবে। পেশেন্ট যে গ্রিভাস কন্ডিশনে যাচ্ছে সেটা বোঝা যাবে যে পেশেন্ট যদি বমি করার সময় ব্ল্যাক ভমিটিং, তার মানে ব্লাড সহ বমি হচ্ছে আর কি। আর আরেকটা জিনিস উল্টে যাবে, যেটা এখন রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া ছিল সেই জিনিসটা উল্টা হয়ে যাবে, টেম্পারেচার কমে যাবে, পালস রেট বেড়ে যাবে। এটা বোঝা যাচ্ছে যে পেশেন্ট খারাপের দিকে যাবে এবং পরবর্তী পর্যায়ে হিকআপ ডেভেলপ করবে। পেশেন্ট আস্তে আস্তে ডেভেলপ করবে
delirium, stupor, then coma, finally পেশেন্টের ডেথ হবে এবং এইটা মোটামুটি 6 থেকে 9 দিনের মধ্যে ঘটবে। আমরা কি কি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করতে পারি? আমরা কিছু কমন টেস্ট করতে পারি, যেমন সিবিসি যেটাকে বলি আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট। এখানে আমরা লিউকোসাইটোসিস পাবো, ফলোড বাই লিউকোপেনিয়া। ইনিশিয়ালি লিউকোসাইটোসিস, দেন ফলোড বাই লিউকোপেনিয়া। সিরাম বিলিরুবিন হচ্ছে হাইপার বিলিরুবিনিয়া পাওয়া যাবে, ইউরিনে অ্যালবুমিনিয়া পাওয়া যাবে। আইসোলেশন অফ ভাইরাস ফ্রম ব্লাড এন্ড ইলেকট্রন মাইক্রোস্কোপ। আমরা তো এই ভাইরাসগুলোকে আমরা কমন মাইক্রোস্কোপে আমরা দেখতে পাবো, সুতরাং ইলেকট্রন মাইক্রোস্কোপে গেলে আমরা ভাইরাসকে আইসোলেট করতে পারবো। কিছু এলাইজা টেস্ট আমাদেরকে হেল্প করবে, যেমন ডেমনস্ট্রেশন অফ ভাইরাল অ্যান্টিবডি ব্লাড। লিভার বায়োপসি সাধারণত করা হয় না, যেহেতু এখানে হেমোরেজ থাকে। তারপরে লিভার হচ্ছে মোস্ট ভাস্কুলার অর্গান, এখানে কোনো ইনজুরি হলে এটা ব্লিডিং হয়ে পেশেন্ট মারা যেতে পারে। এখানে বলা হচ্ছে একটা যে লিভার বায়োপসি ইজ কন্ট্রাইন্ডিকেটেড, করা যাবে না, বিকজ ইট মে রেজাল্ট ইন হেমোরেজ ইফ ডান শোজ কাউন্সিলম্যান বডিজ। এই কাউন্সিলম্যান বডিজ বলা হচ্ছে যে কাউন্সিলম্যান যারা হেমোরেজের ফলে তাদের এরকম পেটটা ফুলে যাবে, তখন ওইরকম মনে হবে, এই জন্য এটা কাউন্সিলম্যান বডিজ বলা হচ্ছে আর কি। আমরা কিভাবে ইয়েলো ফিভারকে কন্ট্রোল করতে পারি? এইটা হচ্ছে যে যেহেতু এখানে দুটো সাইকেল চলছে, একটা আরবান সাইকেল চলছে, একটা জঙ্গল সাইকেল চলছে, এবং জঙ্গল সাইকেল থেকে যে কোনো মুহূর্তে আরবান সাইকেলে আসতে পারে, আবার আরবান সাইকেল থেকেও জঙ্গল সাইকেলে যারা ফরেস্ট ওয়ার্কার তারা এখান থেকে নিয়ে জঙ্গলে গেলেও আবার এটা ট্রান্সমিট হতে পারে। সুতরাং এটা একটা আনকন্ট্রোলেবল ডিজিজ। The virus remains maintains itself in the animal kingdom. Mosquito control is difficult. Vaccination of human with 17D vaccine is the only control measures. তাহলে এখানে এর একটা পটেন্ট ভ্যাকসিন আছে যেটার নাম হচ্ছে 17D ভ্যাকসিন। এই 17D স্ট্রেন, এটা হচ্ছে নন ভিরুলেন্ট স্ট্রেন, এখান থেকে এই ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে 17D ভ্যাকসিন। আর আরবান এরিয়াতে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি? এটা হচ্ছে একটা নোটিফিয়েবল ডিজিজ, সুতরাং এখানে ইন্টারন্যাশনাল নোটিফিকেশন থাকতে হবে, এবং যদি পেশেন্ট পাওয়া যায় তাকে আইসোলেশনের মাধ্যমে তাকে পেশেন্টকে আইসোলেশন করতে হবে ফার্স্ট 4 days of illness. If traveler arrives before the certificate becomes valid, he is or she is to be isolated till the certificate becomes valid. আচ্ছা, আমরা কোয়ারেন্টাইন করব কত? ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল লেভেল হচ্ছে 6 days from the date of লিভিং অ্যান্ড ইনফেক্টেড এরিয়া। যেমন আফ্রিকা যদি এন্ডেমিক জোন অফ ইয়েলো ফিভার হয়, তাহলে আফ্রিকা থেকে যদি কোনো পারসন ট্রাভেল করে বাংলাদেশে আসে, তাহলে যে তারিখে সে আফ্রিকা ত্যাগ করেছে সেই তারিখ থেকে কাউন্ট করে তার 6 দিন পর্যন্ত তাকে কোয়ারেন্টাইনে রাখতে হবে। ট্রিটমেন্ট হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট এবং সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে, বাট অল দ্য ট্রিটমেন্ট শুড বি ইন হসপিটাল। হসপিটালাইজেশন করতে হবে, তারপরে তার সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিতে হবে, যেমন জ্বরের জন্য অ্যানালজেসিক দিতে হবে, প্রোফাইল্যাকটিক একটা অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারি। আর অ্যানালজেসিকের মধ্যে আমরা প্যারাসিটামলটা ইউজ করব, কারণ এখানে যেহেতু হেমোরেজিক ম্যানিফেস্টেশন আছে, সুতরাং এখানেও আমরা আদার NSAID যেগুলো সেগুলো আমরা ব্যবহার করব না। আর ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট মেনটেন করতে হবে। যদি ব্লিডিং এর কারণে অথবা কোনো কারণে হয়, তাহলে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, এবং কিডনির যদি অ্যাকুট কিডনি ফেলিওর হয় তাহলে সেখানে পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ব্যবস্থা করতে হবে। আর আমাদের ওই যে প্রিভেনশনের একটাই পথ হচ্ছে, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। যে ভ্যাকসিনটার নাম হচ্ছে 17D ভ্যাকসিন। এটা একটা লিভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। আমি আগে বললাম যে ইট ইজ প্রিপেয়ার্ড ফ্রম নন ভিরুলেন্ট 17D স্ট্রেন অফ দ্য ভাইরাস। এর ডোজটা হচ্ছে সিঙ্গেল ডোজ 0.5 ml, এবং এটা সাবকিউটেনাসলি ডেলটয়েড রিজনে দেওয়া হয়, ইররেসপেক্টিভ অফ এজ অ্যান্ড সেক্স। ভেক্টর কন্ট্রোল করতে হবে আনটিল আমরা ভেক্টর কন্ট্রোলকে আমরা ইন্টিগ্রেটেড কন্ট্রোল করব। ইন্টিগ্রেটেড কন্ট্রোল মানে আমরা জানি যে কোনো ভেক্টরকে আমরা একক মেজার নিয়ে আমরা কন্ট্রোল করতে পারি না,
সুতরাং এখানে অ্যান্টি লার্ভাল মিডিয়ার নিতে হবে, অ্যান্টি অ্যাডাল্ট মিডিয়ার নিতে হবে, সেক্ষেত্রে এনভায়রনমেন্টাল কন্ট্রোল করতে হবে, বায়োলজিক্যাল কন্ট্রোল করতে হবে, তারপর পার্সোনাল প্রোটেকশন নিতে হবে, সব মিলিয়েই আমাদের কন্ট্রোলটা করতে হবে। ভেক্টর কন্ট্রোলের মধ্যে আমরা সোর্স এলিমিনেশন করতে পারি, মানুষকে হেলথ এডুকেশন দিতে পারি, পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। আর সার্ভেলেন্স অফ এন্ডেমিক এরিয়া, সেখানে ক্লিনিক্যাল, সেরোলজিক্যাল, হিস্টোপ্যাথোলজিক্যাল, এন্টোমোলজিক্যাল সার্ভেলেন্স আমরা করতে পারি। ইন্টারন্যাশনাল মেজার্স, এইটা আমাদের একটু জানতে হবে, কারণ এটা একটা নোটিফিয়েবল ডিজিজ, ইন্টারন্যাশনালি নোটিফিয়েবল ডিজিজ। সুতরাং ট্রাভেলারদের জন্য যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অল ট্রাভেলার্স ইনক্লুডিং ইনফ্যান্টস exposed to the risk of yellow fever or passing through the endemic zone of yellow fever. That means কেউ যদি আফ্রিকা থেকে আসে অথবা আফ্রিকা মধ্য দিয়ে আসে, তাহলে a valid international certificate of vaccination against yellow fever is needed. কেউ যদি আসে এরকম এন্ডেমিক জোন থেকে, তাহলে অবশ্যই আমরা তার কাছে একটা ভ্যালিড ইন্টারন্যাশনাল হেলথ সার্টিফিকেট দেখতে চাইবো। সেখানে দেখবো যে তার ভ্যাকসিনেশন করা আছে কিনা এবং সেটা ভ্যালিড কিনা, ডেট থেকে ভ্যালিড কিনা। কিরকম ভাবে ভ্যালিড হবে? The traveler is placed on quarantine for 6 days from the date of leaving an infected area, যেটা আমি আগেই বললাম যে তাকে যদি কোয়ারেন্টাইনে নিতে হয় তো অবশ্যই যখন সে এন্ডেমিক এরিয়া লিভ করেছে তখন থেকে তার 6 দিন কোয়ারেন্টাইনে রাখতে হবে। আর যেমন ওইসব এরিয়া থেকে যদি এয়ারক্রাফট বা কোনো শিপ আসে, তাহলে the aircraft and ship coming from endemic area are subjected for disinfection for the control of the vector. In the area of about 400 square meter near the airport or seaport, the Aedes aegypti index is kept below 1. এই যে এন্টোমোলজিক্যাল যে সার্ভেলেন্স, সেটাতে বলা হচ্ছে যে Aedes aegypti যে ইন্ডেক্স হবে সেটা 1 এর নিচে থাকতে হবে। The ship also moved about 400 meters away from the shore and disinfected. তাকে শোর থেকে 400 মিটার সমুদ্রে রেখে তাকে ডিসইনফেক্ট করতে হবে। ইন্টারন্যাশনাল সার্টিফিকেট অফ ভ্যাকসিনেশন, এটা কখন ভ্যালিড না এটুকু আমাদের জানতে হবে, কারণ যখন ডাক্তাররা এয়ারপোর্টে পোস্টিং হবে তখন তাকে এই জিনিসটা খুব ভালো করে জানতে হবে। All travelers coming from or through recognized yellow fever zones require a valid certificate of vaccination against yellow fever for their entry into non-yellow fever countries like Bangladesh, India, Pakistan. Valid কখন? Validity of the certificate begins 10 days after the date of vaccination and extends up to 10 years. তাহলে যে তারিখে ভ্যাকসিন দেওয়া হলো তার 10 দিন পর থেকে তার এফেক্টিভনেস কাউন্ট হবে ভ্যাকসিনের, এবং এটা আপ টু 10 ইয়ার্স পর্যন্ত ভ্যালিড ধরা হবে, এবং 10 বছর পরে তার রিভ্যাকসিনেশন লাগবে। যেমন রিভ্যাকসিনেশন ইজ নিডেড before the expiry of the validity of the certificate, which renders valid for further 10 years starting from the date of revaccination. এখন প্রথমটা ভ্যাকসিন নিল, তার 10 বছর পর্যন্ত ভ্যাকসিনেশনের ভ্যালিডিটি থাকবে। 10 বছর শেষ হওয়ার আগেই তাকে আবার ভ্যাকসিন নিতে হবে, এবং যে তারিখে ভ্যাকসিন নেবে সেই তারিখ থেকে সে ফার্দার 10 ইয়ার্স প্রোটেকশন পাবে। তো ইয়েলো ফিভার সম্পর্কে মোটামুটি এতটুকুই। এখন তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আনমিউট করে, তোমরা যে কথা বলবে সে আনমিউট করে কথা বলবে এবং প্রশ্ন করবে, উত্তর পাওয়ার পরে তুমি মিউটে যাবে, আরেকজন আসবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার ইয়েলো ফিভার যদি বাংলাদেশে আমরা মানে হঠাৎ করে মানে কোন একটা আনন্যাচারাল কেস পাই ইয়েলো ফিভারের, তাহলে সেক্ষেত্রে সেই কেসটাকে আমরা এপিডেমিওলজির ভাষায় কিভাবে ডিফাইন করব? স্পোরাডিক কেস অথবা আনন্যাচারাল অকারেন্স, কিভাবে এটা ডিফাইন করব? এটা তো অবশ্যই একটা আনন্যাচারাল অকারেন্স, আনইউজুয়াল অকারেন্স এবং আনএক্সপেক্টেড অকারেন্স। সুতরাং তুমি যদি এপিডেমিওলজির ভাষায় বলো, তাহলে এপিডেমিওলজির ভাষায় এইরকম কেস যদি হয় যেটাকে বলছি আমরা আনইউজুয়াল এন্ড ক্লিয়ারলি এক্সেস অফ এক্সপেক্টেড অকারেন্স, দ্যাট মিন্স আনএক্সপেক্টেড অকারেন্স, তাহলে এটাকে আমরা বলবো এপিডেমিক। সুতরাং যদি আমাদের বাংলাদেশে এখন আমাদের এক্সপেকটেশন হচ্ছে বাংলাদেশে কোনো ইয়েলো ফিভার নাই এবং থাকবে না, হঠাৎ করে যদি আমি একটা কেসও পেয়ে যাই, that will be unusual occurrence and that will be considered as epidemic.
সুতরাং এটাকে আমি যদি একটা একটা পেশেন্ট প্রথম পর্যায়ে পেয়ে যায় সেটাকে আমরা এপিডেমিক বলবো। নেক্সট। স্যার কাউন্সিলমেন্ট বডিটা আরেকবার যদি বলতেন। আচ্ছা, কাউন্সিলমেন্ট বডি এটা খুব বেশি না বলাই ভালো, কারণ এটা সাধারণত আমাদের ভাষায় যদি বলি তাহলে আমাদের যেমন মিউনিসিপ্যালিটি থাকে, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ, সেখানে যে মেম্বার চেয়ারম্যান থাকে, এরকম ইংল্যান্ডে এটাকে কাউন্সিলম্যান বলে। তো ওদেরকে দেখা যায় যে তারা সাধারণত একটু বেশি স্বাস্থ্য ভালো এবং তাদের ভুঁড়ি থাকে এবং পেটটা অনেক বেশি ফোলা থাকে দেখতে, এইটার সাথে তুলনা করে এটা বলা হয়েছে। যেমন আরেকটা ডিজিজে কোথায় যেন বলা হয়েছে বুল নেক অ্যাপিয়ারেন্স, মানে বুল মানে ষাঁড়ের ঘাড়টা অনেক মোটা, সুতরাং ওটা যখন ফুলে যায় ঘাড়টা তখন দেখতে অনেকটা ষাঁড়ের মতো লাগে, যেন বুল নেক অ্যাপিয়ারেন্স। সুতরাং পেটে যখন হেমোরেজ হবে, হেমোরেজ হওয়ার ফলে পেটটা ফুলে যায়, ফুলে গেলে তখন এটাকে তারা তুলনা করেছে কাউন্সিলম্যান অ্যাপিয়ারেন্স। আচ্ছা স্যার। ওকে, নেক্সট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বলো। বলেন। তাহলে আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি নেক্সট জাপানিজ এনকেফালাইটিস নাম্বার বন্ধ আছে। কোথায় যাব? আচ্ছা, এটাতে এখন আমি এটা শেষ করে এটা এখান থেকে, আচ্ছা এখন যাব আমি জাপানিজ এনকেফালাইটিস। তাহলে আমি আরেকটা ডিজিজে চলে যাই, সেটা হচ্ছে জাপানিজ এনকেফালাইটিস। আসলে এটা এনকেফালাইটিস, তবে এটা প্রথমে জাপানে হয়, যেন নাম হয়ে গেছে জাপানিজ এনকেফালাইটিস। তার মানে এটা জাপানের অসুখ না, এটা সব জায়গায় হতে পারে আর কি। তাহলে আমরা প্রথমে অন্যান্য ডিজিজের মতো এটাও আমরা আগে প্রথমে ডিফাইন করব যে হোয়াট ইজ জাপানিজ এনকেফালাইটিস। আচ্ছা, তার আগে আমি একটু সামারাইজ করে ফেলি ওই ইয়েলো ফিভারটা। তাহলে এরকম এখান থেকে কি প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ ইয়েলো ফিভার, তারপরে এর এজেন্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হতে পারে যে এটা কোন এজেন্ট দিয়ে হয়, এটা কোন গ্রুপের এজেন্ট, এটার ভেক্টর কি, এটার ট্রান্সমিশন কিভাবে হয়। এটা তো দুই ধরনের ট্রান্সমিশন, একটা জাঙ্গলে এবং একটা আরবানে। এখানে কোন ট্রান্সমিশনে কোন ধরনের ভেক্টর বেশি ইনভলভ, কমন ভেক্টর কোনটা। তারপরে ক্লিনিক্যাল ফিচার্স, এটাকে যখন বর্ণনা করতে হবে তখন 3টে স্টেজে ভাগ করে বর্ণনা করতে হবে। এবং এটাকে ডায়াগনোসিস করার জন্য আমরা কি কি ইনভেস্টিগেশন করতে পারি, সেটা একটা তোমাকে প্রশ্ন হতে পারে যে ইয়েলো ফিভার ডায়াগনোসিসের জন্য আমরা কি ইনভেস্টিগেশন করতে পারি। এবং এটা প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। তো প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের ক্ষেত্রে বলা হলো যে প্রিভেনশনের অন্য কোনো উপায় নাই, এটা হলো যে একটা ভ্যাকসিন আছে, পটেন্ট ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটা ইউজ করা যেতে পারে। এবং ওই যে ভেক্টর কন্ট্রোল করতে হবে, যেটাকে বলছি আমরা ইন্টিগ্রেটেড ভেক্টর কন্ট্রোল, পার্সোনাল প্রোটেকশন নিতে হবে। আর এই ভ্যাকসিনের নাম কি, এটা তো ধরে না। 17D এর নামটা আমরা অনেক সময় ধরি, ভ্যাকসিনের নাম হচ্ছে 17D ভ্যাকসিন। যেটা 17D ভ্যাকসিন কেন নাম হলো এটা অনেক সময় আমরা অনেকে জিজ্ঞেস করি। যেটা একটা নন ভিরুলেন্ট স্ট্রেনের নাম হচ্ছে 17D, সেখান থেকে এই ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে, যেন ভ্যাকসিনটার নামও হচ্ছে 17D ভ্যাকসিন। অনেক সময় ভ্যাকসিনের নাম আবার বিভিন্ন সায়েন্টিস্টের নামও হয়ে থাকে, কিন্তু এটা কোনো সায়েন্টিস্টের নাম না, এটা ওদের স্ট্রেন, নন ভিরুলেন্ট স্ট্রেনের একটা নাম, সেখান থেকে নেওয়া হয়েছে আর কি। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা যেহেতু এটা একটা সিভিয়ার ফর্ম অফ ডিজিজ, সুতরাং এটাকে আমরা হসপিটাল বেসড ট্রিটমেন্ট দেবো। হসপিটালাইজেশন করার পরে তার সিমটোম্যাটিক অ্যান্ড সাপোর্টিভ ট্রিটমেন্ট দেবো। এক্ষেত্রে অন্যান্য ট্রিটমেন্টের পাশাপাশি যেমন তোমার অ্যানালজেসিক দিচ্ছে জ্বর কমানোর জন্য বা ব্যথা কমানোর জন্য, অন্যান্য এনএসআইডি ব্যবহার না করা যাবে না। সেই সাথে ইলেকট্রোলাইট অ্যান্ড ফ্লুইড এর ব্যালেন্স মেনটেন করতে হবে। প্রয়োজনে ব্লাড দিতে হতে পারে, ব্লাড ট্রান্সফিউশন লাগতে পারে। এবং তোমার যদি কিডনি ইনভলভ হয়ে যায় তাহলে সেখানে হয়তো পেরিটোনিয়াল ডায়ানাসিস বা আদার লাইফ সেভিং যে ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট সেটা লাগবে আর কি। আচ্ছা, এখন আমি আলাপ করছিলাম জাপানিজ এনকেফালাইটিস।
এটাও আমরা একইভাবে আলোচনা করব এবং একইভাবে প্রশ্ন হতে পারে। তো প্রথমে যদি আমরা বলি যে জাপানে যে এনকেফালাইটিস এটা কি ধরনের ডিজিজ, তাহলে এটা আমরা বলবো এটা একটা ভাইরাল ডিজিজ, এটা ভেক্টর বর্ন ডিজিজ। তাহলে এক কথা যদি আমরা বলি যে জাপানে যে এনকেফালাইটিস ইজ এ মসকুইটো বর্ন এনকেফালাইটিস, ইটস এ জুনোটিক ডিজিজ কজ বাই গ্রুপ বি আরবোভাইরাস, যেটাকে বলছি আমরা ফ্লাভি ভাইরাস, অ্যান্ড ট্রান্সমিটেড বাই কিউলিসিন মসকুইটো। এটাও কিউলেক্স মসকুইটো দিয়ে ট্রান্সমিট হয়। It is a zoonotic disease, that means disease of the animals, but man is accidentally infected. মানুষ accidentally আক্রান্ত হতে পারে। এটার হিস্ট্রি যদি আমি একটু বলি তোমাদের, তাহলে এটা কেন জাপানে এনকেফালাইটিস বলা হচ্ছে? এটা তো একটা এনকেফালাইটিস। It is so called, মানে that means Japanese encephalitis, because for the first time severe epidemic of encephalitis occurred in Japan during 1924. And then epidemics occurred almost annually thereafter till 1970. এই জাপানে কিন্তু 1924 সাল থেকে প্রায় মোটামুটি প্রতি বছরই এই এপিডেমিক হতো জাপানে, এবং এটা 1970 পর্যন্ত জাপানে হয়েছে। Since then, তারপরে it has been declining in Japan, but it started in almost all Southeast Asian countries. তারপরে এটা জাপানে কমে গেছে, ডিক্লাইন করছে, কিন্তু এটা পরবর্তী পর্যায়ে আশেপাশের সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে এপিডেমিক আকারে ছড়িয়ে পড়ছে। যেহেতু জাপানে দীর্ঘদিন এই ডিজিজটা এপিডেমিক আউটব্রেক ছিল, সুতরাং এটাকে জাপানের এনকেফালাইটিস নামকরণ করা হয়েছে। Unless otherwise specified, it is always means Japanese B encephalitis. তাহলে আমরা বি বলতে, তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে দু ধরনের এনকেফালাইটিস আছে, বি এনকেফালাইটিস এবং এ এনকেফালাইটিস। তাহলে দেয়ার আর অ্যানাদার টাইপ, যেটাকে বলছি আমরা এন এনকেফালাইটিস, এটাকে বলা হচ্ছে এনকেফালাইটিস ল্যাথার্জিকা। এটার আরেক নাম হচ্ছে ভ্যান ইকোনমস ডিজিজ। কিন্তু এই এনকেফালাইটিসটা এখন আর নাই পৃথিবীতে। দিস টাইপ অফ ভাইরাস ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম দ্য নেচার। সুতরাং এখন একটাই এনকেফালাইটিস অবস্থান করছে পৃথিবীতে, সেটা হচ্ছে বি এনকেফালাইটিস। সুতরাং জাপানে যে এনকেফালাইটিস মানে হচ্ছে জাপানিজ বি এনকেফালাইটিস। এ এনকেফালাইটিসটা এখন অ্যাবসেন্ট পৃথিবীতে। এখন এর কিছু ক্যারেক্টারিস্টিক্স বা পয়েন্ট জাপানিজ এনকেফালাইটিসের। জাপানিজ এনকেফালাইটিস হচ্ছে এটা একটা অ্যাকিউট ইনফ্লামেটরি ডিজিজ অফ ব্রেন, ইনফ্লামেশন অফ ব্রেন। বেসিক্যালি ইট ইজ এ জুনোটিক ডিজিজ। আগে বললাম যে এটা প্রাণীর জগতের ডিজিজ, কিন্তু এটা ম্যান অ্যাক্সিডেন্টালি এফেক্টেড হচ্ছে। দ্য রিজার্ভার হচ্ছে pigs and cattle, transmitted accidentally to human being by the bite of infective female Culex mosquito. Clinically, it is characterized by sudden onset of high fever, neck rigidity and convulsion, মানে encephalitis এর যে characteristics. Later, delirium, coma, death supervene with a case fatality rate varying from 20 to 40%. which during epidemic may increase up to 80%. সুতরাং এটার কেস ফ্যাটালিটি রেট অনেক বেশি, নর্মালি 20 to 40%, এবং এপিডেমিক সময়ে এটা 80% পর্যন্ত রাইজ করতে পারে। মানে অর্থাৎ এপিডেমিকের সময় 100 জনের মধ্যে 80 জনই মারা যেতে পারে। সেই তুলনায় কিন্তু করোনা ভাইরাস ডিজিজ যেটা, সেটা কিন্তু কেস ফ্যাটালিটি রেট অনেক কম। তারপরেও এটা আমাদের এক বিশাল আতঙ্ক ছড়িয়েছে আমাদের। পাবলিক হেলথ ইম্পর্টেন্সটা কি এই ডিজিজের, কেন আমরা এটা গুরুত্ব দিয়ে বিবেচনায় আনবো? ইট হ্যাজ অ্যান এপিডেমিক পোটেনশিয়াল উইথ হাই কেস ফ্যাটালিটি রেট। কারণ একবার যদি আউটব্রেক হয় তাহলে কেস ফ্যাটালিটি রেট অনেক বেশি, ডেথ রেট অনেক বেশি। পার্মানেন্ট সিকিউরলি আর নো স্পেসিফিক ট্রিটমেন্ট। এটাও অন্যান্য ভাইরাল ডিজিজের মতো এর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, কিন্তু এটার একটা প্রবলেম হচ্ছে যেহেতু ব্রেনের ইনফ্লামেশন হচ্ছে, তো ব্রেনের যে কোনো অংশ ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে। সুতরাং পার্মানেন্ট সিকিউরলি এটা রেখে যেতে পারে। বেঁচে গেল, কিন্তু সে তার ব্রেনের যে অংশটা নষ্ট হয়ে গেল সেটা অকেজো হয়ে যাবে। হয় সে তার কথা বলতে পারবে না, অথবা সে চোখে দেখবে না, অথবা তার এক সাইড অ্যাবসেন্ট হবে, এরকম হতে পারে আর কি। তো এগুলো দেখো তো, এটা নাও তো এগুলো। ইন ইন্ডিয়া ফার্স্ট এপিডেমিক এটা হয়েছে ওয়াজ ইন 1955। বাংলাদেশে ইট ওয়াজ ফার্স্ট ডিটেক্টেড ইন 2000। 2000 সালে বাংলাদেশে এটা প্রথম ডিটেকশন হয়েছে। আর এখানে একটা আরেকটা প্রবলেম হচ্ছে যে এর সাবক্লিনিক্যাল ইনফেকশন অনেক বেশি।
যার কোনো ম্যানিফেস্টেশন থাকবে না কিন্তু ছড়াবে। কেস ইজ টু সাবক্লিনিক্যাল ইনফেকশন এর রেশিও হচ্ছে 1:300 টু 1:1000, মানে একটার এগেনস্টে 300টা সাবক্লিনিক্যাল ইনফেকশন থেকে এটা ইনক্রিজ করে একটার এগেনস্টে 1000টা সাবক্লিনিক্যাল ইনফেকশন থাকতে পারে। সুতরাং এটা একটা আইসবার্গ ফেনোমেনা ডিজিজ, আইসবার্গের সাথে আমরা এটা তুলনা করতে পারি। এপিডেমিওলজি আমরা যদি কিছুটা আলোচনা করি তাহলে দেখা যাবে যে it was endemic in Japan, China, Korea about a quarter century ago. Now it is frequently occurring in Thailand, India, Burma, Sri Lanka. এজেন্টের সম্পর্কে তো আগে বলা হয়েছে যে 2 ধরনের ছিল, তার মধ্যে বিটা এখন এক্সিস্টিং। এটা একটা আরবোভাইরাস, বিলংস টু ক্যাসেল গ্রুপ বি, ফ্যামিলি হচ্ছে টোগাভাইরিডি আর জেনাস হচ্ছে ফ্লাভিভাইরাস। এটা একটা আরএনএ ভাইরাস, 25 to 40 micrometer in diameter, enveloped by a lipid layer. আমরা ভাইরাস, আরএনএ ভাইরাসের যে এটা জানি সেটা হচ্ছে যে ভিতরে একটা প্রোটিন পার্টিকেল থাকে, তার বাইরে একটা লিপিড লেয়ার, নিউক্লিক অ্যাসিডের বাইরে একটা কাভারিং থাকে লিপিড লেয়ার। এটাই হচ্ছে আরএনএ ভাইরাস। It is easily destroyed by heat and chemicals. It is a neurotropic virus. আর ভেক্টর সম্পর্কে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এটা একটা কিউলেক্স মসকুইটো। কিউলেক্স মসকুইটোর মধ্যে এর অনেকগুলো স্পেসিস আছে যারা এই ডিজিজটা ট্রান্সমিশনে ইনভলভ। কিউলেক্স ট্রিটাইনিওরিঙ্কাস, কিউলেক্স ভিষ্ণু, কিউলেক্স হিডো ভিষ্ণু, কিউলেক্স জেলিডাস, কিউলেক্স পাইপেন্স প্যালেন্স, এগুলো the first two are the chief vector in India. এই যে ট্রিটাইনিওরিঙ্কাস আর কিউলেক্স ভিষ্ণু, এটা ইন্ডিয়াতে তো এই যে ইন্ডিয়ান কিছু নাম দিয়েছে তারা। Some of the Anopheles species can play role in as vectors such as Anopheles hiryncanas, Anopheles barbirostratus, Anopheles caesallatus, Anopheles subpictus, খুব বিদ্যুটে নাম আর কি, এগুলো দিয়ে ছড়িয়ে থাকে আর কি। আচ্ছা, এটা বলা হচ্ছে ভেক্টরস আর মেইনলি জুফিলিক, মানে অ্যানিমাল ব্লাড তারা শাক করে, নট অ্যান্থোফিলিক, তারা সহসা হিউম্যান ব্লাড শাক করেন। তবে they bite during night times and breed in dirty water. এটা হচ্ছে কিউলেক্সের বৈশিষ্ট্য আর কি, যে কিউলেক্স মসকিটো তোমরা সেটা দেখবে যে রাতের বেলায়, মধ্যরাতে বা বেশি রাতে যে ছোট ছোট মশা, কালো মশাগুলো কামড়ায়, এরা কিন্তু কিউলেক্স মশা। কিউলেক্স মশাটা সাইজে ছোট এবং কমপ্লিট ব্ল্যাক। তো এরা রাতের বেলায় কামড়ায় এবং কিউলেক্স মসকিটো ডিম পাড়ে ডার্টি ওয়াটারে, যেমন ড্রেন বা যেখানে ময়লা আবর্জনা থাকে এবং দুর্গন্ধময় ড্রেনের পানি, এইসব জায়গাতে তারা ডিম পাড়ে। দে ক্যান ফ্লাই ফর 1 to 3 কিলোমিটার, তারা 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত, না 3 কিলোমিটার পর্যন্ত ফ্লাই করতে পারে। এক্সট্রিনসিক ইনকিউবেশন পিরিয়ড ইজ 10 to 12 days। এক্সট্রিনসিক ইনকিউবেশন পিরিয়ড মানে মসকুইটো যখন বাইট করে ভাইরাসটা নেবে এবং তার মধ্যে এটা ম্যাচিউর হয়ে আবার ইনফেক্টিভ হবে মসকুইটো, এই যে সময়টা, এটাকে বলা হয় এক্সট্রিনসিক ইনকিউবেশন পিরিয়ড। এটা হচ্ছে 10 to 12 days। Once the mosquito become infective, it remains infective throughout its life. তাহলে একবার মসকুইটো যদি আক্রান্ত হয়, ইনফেক্টিভ হয়, তাহলে সে থ্রুআউট লাইফ সে ইনফেক্টিভ থাকবে এবং ডিজিজ ট্রান্সমিট করবে। রিজার্ভার অফ ইনফেকশন, এরা রিজার্ভার কারা? The chief reservoirs are animals and water birds. Among the animals, pigs are the natural host. They never suffer from the disease and they can infect the mosquito. তাহলে পিগ হচ্ছে ন্যাচারাল রিজার্ভার, কিন্তু এদের ম্যানিফেস্টেশন হয় না, এরা সাফার করে না এবং এরা ট্রান্সমিট করতে থাকে। সুতরাং ওই সমস্ত ইনফেক্টেড পিগসকে যে সমস্ত মসকুইটো বাইট করবে, এরা ইনফেক্টিভ হয়ে যাবে। আদার অ্যানিমাল রিজার্ভার্স আর হচ্ছে ক্যাটল, cow, buffaloes, and horses. Among the birds, the arded birds, pond herons, সাধারণত আমাদের
দেশে পুকুরে অনেক সময় ছোট ছোট একটা বিভিন্ন ধরনের বক মাছ ধরার জন্য আসে, হ্যাঁ, সেই বক যেটা পন্ড হিরন বলা হচ্ছে, এরাও কিন্তু রিজার্ভার। পোল্ট্রি, ডাক, ক্যাটেল, এরগেটস আর রিজার্ভার্স, দে নেভার সাফার বাট অ্যাক্ট অ্যাজ এ সোর্স অফ ইনফেকশন। তাহলে যারা রিজার্ভার এরা সাফার করছে না, কিন্তু এরা সোর্স অফ ইনফেকশন হিসেবে কাজ করছে। ট্রান্সমিশন কিভাবে হচ্ছে? এটা যেহেতু জেনোটিক ডিজিজ এবং ফিগ হচ্ছে মেন হোস্ট, সুতরাং পিগ মসকুইটো পিগ, বার্ডস মসকুইটো বার্ডস, ম্যান ইজ অ্যাক্সিডেন্টাল হোস্ট। ম্যান ইফ ইনফেক্টেড দেন ইট ইজ ডেড এন্ড হোস্ট, মানে যে মানুষ আক্রান্ত হচ্ছে মানুষ থেকে মানুষের নর্মালি ছড়াবে না, ওই মানুষে আক্রান্ত হলো তার আউটকাম দিয়ে এটা শেষ হবে, সে বেঁচে গেল অথবা মরে গেল, কিন্তু এটা এখানে শেষ হবে। ছড়াবে কারা? ওই যে রিজার্ভার যারা থাকছে তারা ছড়াবে। তাদের কাছ থেকে মসকুইটো নিয়ে এসে আবার যখন কোনো হিউম্যান বিং এ কামড়াবে তখন আবার আরেকজন মানুষ আক্রান্ত হবে। ম্যান টু ম্যান ট্রান্সমিটার ডাজ নট অকার। ইনকিউবেশন পিরিয়ড 5 to 15 days। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার্স কি হবে? এটা আমি আগেই বলেছি যে এটা মেজর পোর্শন হচ্ছে সাবক্লিনিক্যাল ইনফেকশন। এটা একটা আইসবার্গ ফেনোমেনা ডিজিজ। আর ক্লিনিক্যাল ফিচার্স আর মেনলি meningoencephalitis, inflammation of meninges and brains. They occur in 3 stages. তাহলে এই ইনফ্লামেশনটা 3টা স্টেজে হতে পারে। এটাকে আমরা বলছি প্রোড্রোমাল স্টেজ। প্রোড্রোমাল প্রাথমিক স্টেজ, যেটা ক্যারেক্টারাইজড বাই সাডেন অনসেট অফ ফিভার উইথ সিভিয়ার হেডেক, ভমিটিং, বডি অ্যাক, অ্যানোরেক্সিয়া, ম্যালেজ হুইচ লাস্ট ফর 1 to 2 days। তাহলে এই প্রোড্রোমাল পিরিয়ডটা যেটা ভেগ সিমটমস কিছু যেটা থাকবে সেটা 1 to 2 days স্থায়ী হবে। দেন অ্যাকিউট এনকেফালাইটিস স্টেজ, এইখানে হেকটিক রাইজ অফ টেম্পারেচার হবে, জ্বর অনেক বেশি উঠে যাবে, সাডেন রাইজ অফ ফিভার, দ্যাট মিনস 103 or 104 or 5 degree Fahrenheit, associated with neck rigidity, vomiting, আর cardiac sign positive, convulsions, altered sensorium, disorientation, confusion, stuporous, may progress to coma and death. The child may die within 8 to 10 days. এখানে কেস ফ্যাটালিটি রেট হচ্ছে 40, it may be 80% during epidemic. লাস্ট স্টেজ অফ সিকুইলি, এখন ব্রেনের ইনফ্লামেশনের পরে সে বেঁচে যেতে পারে অথবা মরে যেতে পারে। তো সুতরাং আরেকটা এর স্টেজ হচ্ছে যে সিকুইলি, অ্যাক্টিভ ইনফ্লামেশন এন্ডস, ব্রেনের ইনফ্লামেশনটা কমে আসবে, বাট মোর দ্যান 50% সার্ভাইভার্স ডেভেলপ নিউরোলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ডেফিসিট। যারা বেঁচে গেল তাদের নিউরোলজিক্যাল কিছু না, নিউরোলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল কিছু প্রবলেম ডেভেলপ করবে। এর মধ্যে হতে অ্যামনেশিয়া, অ্যাবনর্মাল মুভমেন্ট, তার ব্রেনের ইনজুরির কারণে তার মুভমেন্ট হবে না, হয়তো কোনো সাইডের অর্গানগুলো, এক্সট্রিমিটিগুলো দুর্বল হয়ে যেতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে, অ্যাটাক্সিয়া হতে পারে, তারপরে পার্সোনালিটি চেঞ্জ হয়ে যেতে পারে। যে দেখা যায় যেহেতু একসময় খুব বেশি কথা বলে, অনেক প্রফুল্ল ছিল, পরবর্তী পর্যায়ে দেখা যাবে যে সে অনেক গম্ভীর হয়ে গেছে, তার মেমোরিতে আনতে সময় লাগছে, কাউকে চিনতে সময় লাগছে, এই ধরনের চেঞ্জ হয়ে যেতে পারে। ইমোশনাল ইনস্টেবিলিটি হতে পারে, অ্যাবনর্মাল ইমোশনাল বিহেভিয়ার হতে পারে, এবং ব্রেনের মেজর ইনভলভমেন্ট হয়ে গেলে তো প্যারালাইসিস হয়ে যেতে পারে। সুতরাং এই যদি কেউ বেঁচে যায় তাহলে এই ধরনের মেজর সিকুইলি নিয়ে তাকে বাঁচতে হবে। ট্রিটমেন্ট কি? প্রথম কথা হচ্ছে যে এটা আদার ভাইরাল ডিজিজের মতো, এই ভাইরাসই দেয়ার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট। সুতরাং এক্ষেত্রে আমরা অনলি উই ক্যান হ্যাভ সিমটোম্যাটিক অ্যান্ড সাপোর্টিভ ট্রিটমেন্ট। এটাকে প্রথমে হসপিটাল, যেহেতু এটা একটা সিভিয়ার ফর্ম অফ ডিজিজ, সুতরাং এটা অবশ্যই হসপিটালে আইসোলেশন রাখতে হবে, এবং মেনিনজাইটিসের যে ট্রিটমেন্ট সিমটোম্যাটিক সেই ট্রিটমেন্ট দিতে হবে। এটা মেনলি ট্রিটমেন্টের পাশাপাশি তার জন্য আরেকটা যেটা বেশি দরকার সেটা হলো এক্সপার্ট নার্সিং কেয়ার দরকার। তারপরে অনেক বেশি জ্বর থাকে, সুতরাং অ্যান্টিপাইরেটিক লাগবে। এই সময় কনভালশন থাকতে পারে, সুতরাং অ্যান্টি কনভালশন ড্রাগ, যেটা মেনলি আমরা ডায়াজেপাম ইউজ করে থাকি, অথবা ফেনোবারবিটন ইউজ করা যেতে পারে। এবং ব্রেনের বা ইডেমা কমানোর জন্য আমরা স্টেরয়েড এবং ম্যানিটল ব্যবহার করতে পারি।
আর প্রোফাইল্যাক্টিক ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। আর আরেকটা জিনিস যেটা সবসময় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তার ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট মেনটেন করতে হবে, আর তাকে ফলো আপে রাখতে হবে। পরবর্তী পর্যায়ে যে সমস্ত সেগুলি ডেভেলপ করবে সেগুলোর জন্য তাকে অ্যাক্টিভ রাখার জন্য তার ফিজিওথেরাপি প্রয়োজন হতে পারে, সুতরাং তাকে ফলো আপে রাখতে হবে। এই হচ্ছে মোটামুটি। আর আদার্সের ক্ষেত্রে, প্রিভেনশনের ক্ষেত্রে যেমন এলিমিনেশন অফ দ্য রিজার্ভার, কন্ট্রোল অফ ভেক্টর বোথ অ্যান্টি লার্ভাল অ্যান্টি অ্যাডাল্ট মেজার্স, ইমিউনাইজেশনে এখানে বেশ কয়েকটা ভ্যাকসিন প্রচলিত আছে। 4 kinds of Japanese encapsulated vaccines are known: live attenuated tissue culture vaccine, inactivated cell culture vaccine, inactivated chick embryo vaccine, inactivated mouse brain vaccine। এখানে বেশ কিছু ভ্যাকসিন আছে যেগুলো প্রচলিত আছে। মাউস ব্রেন কিল ভ্যাকসিন ইজ প্রডিউসড ইন ইন্ডিয়া। এটা 2টো ডোজ 1 ml করে ইচ। এটা হচ্ছে 0.5 ml ফর আন্ডার 5 চিলড্রেন, মানে হাফ অফ দ্য অ্যাডাল্ট ডোজ আর কি ফর চিলড্রেন আন্ডার 5, administered subcutaneously at an interval of 7 to 10 days. A booster dose needed after a few months, that means within 1 year. Immunity lasts for about 3 years. Revaccination may be repeated after 3 years. Risk of Japanese encephalitis is not universal. So Japanese encephalitis vaccine is not included under the universal immunization program. যেহেতু এটা সবসময় সব জায়গায় হচ্ছে না এবং পৃথিবীর সব জায়গায় হয় না, সুতরাং এটা ইউনিভার্সালি এটা ইউজ হয় না। তবে যেখানে এপিডেমিক আউটব্রেক হয় অথবা যে সমস্ত কান্ট্রিতে এন্ডেমিক আকারে এটা আছে সেখানে এই ভ্যাকসিন দিতে হবে। সুতরাং ভ্যাকসিন আমরা ইউনিভার্সালি এটা রিকমেন্ড করব না। তাহলে আমাদের এখানে কি কি পয়েন্ট মনে রাখতে হবে? এটা একটা জেনেটিক ডিজিজ, এনিম্যালস ডু নট সাফার। এটা ইউজুয়ালি রুরাল আন্ডার 5 চিলড্রেন আর অ্যাট রিস্ক। চিলড্রেনরা আর অ্যাট রিস্ক, বাট রুরালরা আরো বেশি রিস্কে। আচ্ছা, ভ্যাকসিন ফর আন্ডার 5 চিলড্রেন এটা হলো ইনফ্যান্ট ডু নট নিড, ইনফ্যান্টদের জন্য দরকার নাই। ভ্যাকসিন শুড বি ডিউরিং ইন্টার এপিডেমিক পিরিয়ড। এফিকেসি অফ দ্য কিল ভ্যাকসিন ইজ হার্ডলি 50%। এখানে আরেকটা জিনিস বলা আছে যে যেহেতু আমরা একটা কিল ভ্যাকসিন ইউজ করছি, সুতরাং কিল ভ্যাকসিনের এফিকেসি একটু কমই হয়। এখানে বলা হচ্ছে হার্ডলি 50%। Revaccination is recommended every 3 years to develop herd immunity, coverage 80 to 90%. The disease has iceberg phenomena. Vector control is the main control measures. So regarding Japanese encephalitis, up to this, তোমরা কেউ প্রশ্ন করলে আনমিউট করে প্রশ্ন করতে পারো। স্যার, যে আপনি বলছেন এটা যখন মানুষের ইনফেক্টেড হয়েছে, তাহলে মানুষ থেকে কি এটা আরেকজন ট্রান্সমিট হতে পারে? মানুষ ছড়াবে না। ট্রান্সফার ছড়াবে না। এটা ওই ভেক্টরের ভিতরে তার ম্যাচুরিটি আসতে হবে। ওই রিজার্ভার থেকে আবার ভেক্টর ভাইরাস আসবে। এক্সপেন্সিভ ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে আবার লাগবে। অর্থাৎ ক্যাটেল যদি ইনফেক্টেড হয়, বাফেলো যদি ইনফেক্টেড হয়, অথবা পিগ যদি ইনফেক্টেড হয়, তাহলে সেখান থেকে বাইট করার পরে তার মধ্যে 10 থেকে 12 দিন আস্তে আস্তে ইনফেক্ট হওয়ার, আবার যখন একজন কামড়াবে তখন মানুষের কন্ট্যাক্ট তার ইনফেকশন। সেক্ষেত্রে সাবক্লিনিক্যাল পেশেন্ট যেগুলো আছে সেখান থেকে ইনফেক্টেড হবে না, ওই যে মস্কিটোর মাধ্যমে আবার এতে যাবে। ম্যান টু ম্যান ট্রান্সমিশন হবে না, মস্কিটোর মাধ্যমে যেতে হবে। নেক্সট, ইনফেক্টেড ম্যানকে যদি মস্কিটো কামড়ায় আবার ওই মস্কিটো যদি ওই মস্কিটো আরেকজনকে, হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ। আর কেউ প্রশ্ন করবে? তোমরা কেউ একটু রেসপন্স করো যে আমার কথা শোনা গেছে কিনা। জি স্যার, শোনা যাচ্ছে। তাসনিম, হ্যাঁ তাসনিম তুমি বলো, তোমার নাম বলো, তুমি কোথা থেকে বলছো বলো। স্যার আলিমা তাসনিম। হ্যাঁ, কোথা থেকে বলছো? নাটোর থেকে। নাটোর থেকে। তুমি আমার সম্পূর্ণ কথা শুনতে পেয়েছো? জি স্যার, শুনতে পেরেছি।
আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে তোমার? জাপানিজ এনকেফালাইটিস থেকে আপাতত নাই, পড়লে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আমি আমার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমি তোমাদের গ্রুপে আবার দিয়ে দিব। জি স্যার। ওকে, হ্যালো, আর কেউ প্রশ্ন করবে? মাহির, আনমিউট করে কথা জি, বলো। স্যার। হ্যাঁ, বলো, ক্লিয়ার কিনা? জি স্যার, বোঝা গেছে স্যার, ভালোই। আচ্ছা, তাহলে আমি তোমাদের এই প্রেজেন্টেশনটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। আর নেক্সট কবে আমাদের আলোচনা হতে পারে সেটা বলে দাও। একদিন গ্যাপ দাও নাকি? জি স্যার, একদিন গ্যাপ দিয়ে পরশুদিন তাহলে বেটার হয় স্যার। তাহলে একই সময়। জি স্যার। আজকে এখানে শেষ করি। তাহলে সবাই ভালো থাকো, সবাই প্রটেক্টেড থাকো, নিয়ম স্বাস্থ্যবিধি মেনে চলো। আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। অল্টার আর রেকর্ড হয়েছে ওইটা চিলে দিলে আপনার বন্ধ হবে না। অল্টার আর অল্টার আর দিলে বন্ধ হবে না রেকর্ড। স্টপ শেয়ারিং দিলে তো স্যার। স্টপ শেয়ারিং। আচ্ছা, তারপরে এবার স্যার মিনিমাইজ করে দিন। এটা দিলাম। এখানে দেখানোর কথা যে না, আমাদের তো ইয়ে করতে হবে তো। স্যার, হ্যাঁ স্যার সালাম আলাইকুম, কাউসার নাহার। হ্যাঁ, কি হলো কাউসার? স্যার নেক্সট দিন কোন টপিকে ক্লাস হবে বলা হলো না তো। নেক্সট দিন আমাদের আর একটু বাকি থাকলো, সেটা হলো কেএফডি এবং আদার আবু ভাইরাল ডিজিজ। এটা শেষ করে দিয়ে আমরা রিকেটসিয়াল ডিজিজে চলে যাব। আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে এটা আমাদের ক্লোজ করে দিন PowerPoint। না, আমাকে তো আমার মিটিং ক্লোজ করতে হবে। মিটিং ক্লোজ করলে তারপরে বোধহয় এই কনভার্টিং এটা দেখালো। এটা দেব। এটা ক্লোজ করে দিন। এটা ক্লোজ। ওটা ডান পাশে। End meeting all.